সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব 4.1 অনুচ্ছেদেরই অ্যারিথমেটিক অপারেটরের প্রথম অংশ নিয়ে। আসলে এই 4.1 অনুচ্ছেদটা অনেক বড় একটি টপিকস। এখানে বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার কারণে এই 4.1 অনুচ্ছেদটাকে আমি দুইটি অংশে বিভক্ত করেছি। তার মধ্যে থেকে আজকে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব, আর এই অংশে আমরা আলোচনা করব এই অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। তো এই অ্যারিথমেটিক অপারেটর জানার পূর্বে আমরা আগে জানবো যে আসলে অপারেটর এবং অপারেন্ড জিনিসটা কি। তো খেয়াল করো, আমরা শুরুতে জানবো যে আসলে অপারেটর বলতে আমরা মূলত কি বুঝি। তো লক্ষ্য করো, কোনো একটি এক্সপ্রেশনে ব্যবহৃত বিশেষ কোনো সিম্বল বা প্রতীককে অপারেটর বলা হয়। তো আসলে এক্সপ্রেশন বলতে বোঝাইতেছে যে কোনো একটি গাণিতিক এক্সপ্রেশন। যেমন এই যে আমরা লিখেছি এখানে c = a + b। তো এই c = a + b এই পুরো লাইনটাকে আমরা একত্রে বলবো একটি গাণিতিক এক্সপ্রেশন। তো এই গাণিতিক এক্সপ্রেশনের মধ্যে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি বা যে প্রতীকগুলো ব্যবহার করে থাকি, সেই সিম্বল বা প্রতীকগুলোকেই মূলত অপারেটর বলবো। যেমন এই c = a + b, এখানে কিন্তু এই ইকুয়াল আর প্লাসটা হচ্ছে কোনো একটি সিম্বল বা প্রতীক। তাহলে আমরা এই ইকুয়াল এবং প্লাসকে বলতে পারি অপারেটর। তো এখানে কিন্তু এই কথাগুলাই লেখা আছে যে কোনো একটি গাণিতিক এক্সপ্রেশনে ব্যবহৃত বিশেষ কোনো সিম্বল বা প্রতীককেই অপারেটর বলে। যেমন c = a + b, এখানে এই প্লাস এবং ইকুয়াল হচ্ছে অপারেটর। তো এখন আমরা জানবো যে অপারেন্টটা আসলে কি। তো খেয়াল করো যে অপারেটর যে সকল ভেরিয়েবল নিয়ে কাজ করে থাকে তাকেই মূলত অপারেন্ট বলে। যেমন একই এক্সাম্পল খেয়াল করো যে c = a + b, এখানে কিন্তু এই প্লাস যে অপারেটরটা রয়েছে, এই অপারেটর মূলত এই a এবং b কে নিয়ে কাজ করতেছে। অর্থাৎ এই প্লাস অপারেটরটা এই a এবং b কে যোগ করে এই c নামক যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের মধ্যে জমা রাখতেছে। তো এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে অপারেটর যে সকল ভেরিয়েবল নিয়ে কাজ করে। যেমন এখানে এই প্লাসটা এই a এবং b এই দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছে। তাহলে এই a আর b কে মূলত বলবো আমরা অপারেন্ট। তো আশা করি এই অপারেটর এবং অপারেন্ট কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এক কথায় বলতে গেলে যে অপারেটর হচ্ছে কোনো একটি সিম্বল বা প্রতীক, আর অপারেন্ট হচ্ছে ওই সিম্বল বা প্রতীক যে ভেরিয়েবল নিয়ে কাজ করে সেটি। তো এখন আমরা আলোচনা করব এই C# প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের যে অপারেটরগুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে। তো খেয়াল করো, আমরা C# প্রোগ্রামিংয়ে গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করে থাকি। তো তোমরা অবশ্যই বাংলা এবং ইংরেজি এই দুইটা নামই মনে রাখবা। তো 2 নম্বরে খেয়াল করো, যুক্তিমূলক অপারেটর বা লজিক্যাল অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারি। তুলনামূলক অপারেটর বা কম্পারিজন অপারেটর নিয়েও কাজ করতে পারি। তো এই অপারেটরটাকে আমরা রিলেশনাল অপারেটরও বলতে পারি। তো তারপরে রয়েছে খেয়াল করো অ্যাসাইনমেন্ট অপারেটর। 5 নম্বরে রয়েছে আমাদের এখানে বিটওয়াইজ অপারেটর, কন্ডিশনাল অপারেটর, মিসলেনিয়াস অপারেটর। তো এই সবগুলো অপারেটরই কিন্তু আমরা C# প্রোগ্রামিংয়ে ব্যবহার করে থাকি। তো 4.1 অনুচ্ছেদে এই সবগুলো অপারেটর নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যেহেতু আমরা যদি এই সবগুলো অপারেটর নিয়ে একটি লেকচারে আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে লেকচারটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি 2টি লেকচারে আলোচনা করব। তো আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব এই গাণিতিক অপারেটর নিয়ে। তাহলে খেয়াল করো যে আমরা গাণিতিক অপারেটর বলতে মূলত কি বুঝি। এখানে লক্ষ্য করো যে সকল অপারেটর বিভিন্ন ধরনের গাণিতিক কাজ। তো গাণিতিক কাজ কী কী থাকতে পারে, যেমন হতে পারে যোগ, হতে পারে বিয়োগ, হতে পারে গুণ, হতে পারে ভাগ ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যে সকল অপারেটর বিভিন্ন ধরনের গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কার্য সম্পন্ন করে থাকে তাকেই মূলত গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। আর এই গাণিতিক অপারেটরকেও আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইনারি অপারেটর এবং অপরটি হচ্ছে ইউনারি অপারেটর। তো আমরা এখন আলোচনা করব বাইনারি অপারেটর নিয়ে। তো খেয়াল করো, বাইনারি অপারেটর বলতে আমরা মূলত আবার কি বুঝি। তো খেয়াল করো, যে সকল অপারেটর 2টি মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে থাকে তাকেই মূলত বাইনারি অপারেটর বলে। তো নিচে বাইনারি অপারেটরগুলোর নাম, প্রতীক এবং কাজগুলো দেখানো হলো। তো এই প্রশ্নটি কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা পরীক্ষায় আসতে পারে যে গাণিতিক অপারেটর সংক্ষেপে বর্ণনা করো। তাহলে সেই ক্ষেত্রে এই বাইনারি অপারেটর এবং অপরটি যে ছিল আমাদের ইউনারি অপারেটর, সেই 2টি সহ তোমাদের লিখতে হবে। তো এখান থেকে কিন্তু এভাবে স্পেসিফিকভাবে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো এখান থেকে পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে গাণিতিক অপারেটরগুলোর প্রতীক সহ নাম লেখো, এবং কি এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের লিখতে হবে অ্যাডিশন, যার প্রতীক বা সিম্বল দিতে হবে প্লাস, সাবট্রাকশন, যার প্রতীক বা সিম্বল দিতে হবে মাইনাস, মাল্টিপ্লিকেশন, যার প্রতীক বা সিম্বল দিতে হবে এই স্টার বা গুণ। তো খেয়াল করো, এখানে এই অ্যাডিশন বলতে মূলত আমরা যোগকে বুঝতেছি। তাহলে দেখো এর সিম্বল হবে অবশ্যই প্লাস। তো এখানে আমাদের অপারেশন বা কাজটা বলা আছে যে 2টি অপারেন্টকে যোগ করে যোগফলকে দেখাবে। যেমন আমরা কিন্তু একটু আগে একটি এক্সাম্পল দিয়েছিলাম যে c =
এ প্লাস বি। তো দেখো এই যে মাঝখানে আমরা প্লাস অপারেটরটা ব্যবহার করেছি, এটি কিন্তু এই বাইনারি অপারেটর, কারণ এখানে কিন্তু এই সি ইকুয়াল টু এ প্লাস বি, এই প্লাসটা কিন্তু দুইটা অপারেন্ড নিয়ে কাজ করতেছে, শুধু এ এবং বিকে নিয়ে, এবং এই এ আর বিকে যোগ করে কিন্তু অপর একটি ভেরিয়েবল সি এর মধ্যে সংরক্ষণ করে রাখছে, যার কারণে এখানে লেখা আছে যে দুইটি অপারেন্ডকে যোগ করে যোগফল দেখায়। তো পরবর্তীতে রয়েছে সাবট্রাকশন। তো আমরা কিন্তু জানি যে সাবট্রাকশনের বাংলা অর্থই হচ্ছে বিয়োগফল। তাহলে খেয়াল করো এই সাবট্রাকশনের সিম্বলও কিন্তু তাহলে বিয়োগই হবে। তো এর কাজটা একটু খেয়াল করো যে প্রথম অপারেন্ড থেকে দ্বিতীয় অপারেন্ড বিয়োগ করে বিয়োগফলকে দেখাবে। তো 3 নাম্বারটা খেয়াল করো মাল্টিপ্লিকেশন। আমরা কিন্তু জানি যে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণফল। তাহলে দেখো গুণের জন্য অবশ্যই স্টার হবে বা গুণ চিহ্ন হবে, আর এর কাজ কি হবে, দুইটি অপারেন্ডকে গুণ করে গুণফল দেখাবে। যেমন আমরা লিখতে পারি সি ইকুয়াল টু এ ইন্টু বি, তাহলে এখানে এই ইন্টু বা স্টারটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন বা বাইনারি অপারেটর। তো তারপরে খেয়াল করে রয়েছে এখানে ডিভিশন। আমরা জানি যে ডিভিশন মানে ভাগফল, তাহলে আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিয়েছি দেখো। আর এই অপারেটরের কাজ হবে যে প্রথম অপারেন্ডকে দ্বিতীয় অপারেন্ড দিয়ে ভাগ করে সেই ভাগফলটাকে দেখাবে। তো সর্বশেষ আরও একটি অপারেটর রয়েছে দেখো মডুলাস নামে, যেটাকে আমরা শতকরা বা পার্সেন্টেজ বলি। আসলে এই পার্সেন্টেজের মেইন কাজ হচ্ছে আমরা যখন দুইটি অপারেন্ডকে ভাগ করব, ভাগ করার পর যদি কোনো কারণে ভাগ শেষ থাকে, তাহলে সেই ভাগ শেষটাকে প্রকাশ করার জন্য এই মডুলাস বা পার্সেন্টেজটাকে ব্যবহার করব। তো যেমন প্রথম অপারেন্ডকে দ্বিতীয় অপারেন্ড দিয়ে ভাগ করে ভাগ শেষ দেখাবে। তো আশা করি বাইনারি অপারেটরগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব ইউনারি অপারেটর নিয়ে। তো খেয়াল করো যে সকল অপারেটর শুধুমাত্র একটি অপারেন্ড নিয়ে কাজ করতে পারে তাকে বলবো আমরা ইউনারি অপারেটর। অর্থাৎ ইউনারি অপারেটরের ক্ষেত্রে অনলি একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করবে। যেমন এ প্লাস প্লাস, এ মাইনাস মাইনাস। তো এই দুইটি এক্সাম্পলের মধ্যেই খেয়াল করো এখানে কিন্তু অনলি একটি মাত্র অপারেন্ড রয়েছে শুধুমাত্র এ নামে, আবার এখানেও কিন্তু অনলি একটি অপারেন্ডই রয়েছে শুধুমাত্র এ নামে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা ফার্স্টে লিখেছি এ প্লাস প্লাস, আবার পরে লিখেছি এ মাইনাস মাইনাস। তার মানে আমরা এখানে বুঝতেছি যে এই এ এর পূর্বের অবশ্যই একটি মান রয়েছে। ধরো আমরা ধরে নিলাম যে এর পূর্বের মান হচ্ছে 10, তাহলে এই এ প্লাস প্লাসের কাজ হবে এই 10-এর পর 1 বৃদ্ধি করবে, বা 10-এর সাথে 1 যোগ করে 11 অ্যান্সার দেখাবে, আবার 11-এর সাথে 1 যোগ করে 12 অ্যান্সার দেখাবে। ঠিক এভাবে বৃদ্ধি পেতে থাকবে, কারণ প্লাস প্লাসের কাজই হচ্ছে বৃদ্ধি করা, আর এ মাইনাস মাইনাসের কাজ হচ্ছে হ্রাস করা। তো ধরো এখানে আমরা ধরে নিলাম যে এর কোনো একটি মান রয়েছে, হতে পারে সেটি 10, হতে পারে যে কোনো একটি মান। তো আমরা যদি ধরে নিই যে এর মান হচ্ছে 10, তাহলে এই মাইনাস মাইনাসের কাজ হবে এক এক করে হ্রাস করা। যেমন 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, আবার 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, আবার 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7। ঠিক এভাবে এগুলা কাজ করবে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, যেহেতু আমরা প্লাস প্লাসও দিয়েছি আবার মাইনাস মাইনাসও দিয়েছি, তো এটার কাজ হচ্ছে বৃদ্ধি করা, আবার এটার কাজ হচ্ছে হ্রাস করা। তাহলে আমরা বলতে পারি যে এই ইউনারি অপারেটর আবার দুই ধরনের, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর, যেখানে ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি এবং ডিক্রিমেন্ট হচ্ছে হ্রাস করা। তাহলে আমরা এখানে আলোচনা করব এখন ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে। তো খেয়াল করো এই ইনক্রিমেন্ট অপারেটর বা প্লাস প্লাস হচ্ছে এক ধরনের ইউনারি অপারেটর, কেননা এই ইউনারি অপারেটরের প্রকারভেদই কিন্তু এই ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে দেখো আমরা লিখেছি যে ইনক্রিমেন্ট অপারেটর বা এই প্লাস প্লাস হচ্ছে এক ধরনের ইউনারি অপারেটর, যা কোনো অপারেন্ডের মান, এখানে কিন্তু এই এটা হচ্ছে একটা অপারেন্ড, যা কোনো অপারেন্ডের মান শর্ত সাপেক্ষে 1 করে বৃদ্ধি করে থাকে। অর্থাৎ এর কোনো পূর্বের একটি মান থাকলে সেই মান থেকে সে জাস্ট 1 করে বৃদ্ধি করতে থাকবে। তো এই ইনক্রিমেন্ট অপারেটর যদি পারো তাহলে অলরেডি ডিক্রিমেন্ট অপারেটরেরও অ্যান্সারটা তোমরা লিখতে পারবা, কারণ সেম অ্যান্সার। খেয়াল করো যে ডিক্রিমেন্ট অপারেটর বা এই মাইনাস মাইনাস হচ্ছে এক ধরনের ইউনারি অপারেটর, কারণ আমরা কিন্তু এখানেও বুঝতেছি যে এই ডিক্রিমেন্ট অপারেটর এই ইউনারি অপারেটরেরই একটি প্রকারভেদ। তাহলে দেখো যা কোনো অপারেন্ডের মান শর্ত সাপেক্ষে জাস্ট 1 করে হ্রাস করে থাকে। অর্থাৎ এই ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে 1 করে বৃদ্ধি করা, আর ডিক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে 1 করে হ্রাস করা। তা আশা করি এই ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর কি সেটিও তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমাদের আরও একটি বিষয় খেয়াল করতে হবে, আমরা কিন্তু এখানে লিখেছি এ প্লাস প্লাস, আবার লিখেছি এ মাইনাস মাইনাস। তো আমরা যদি এভাবে লিখতাম যে প্লাস প্লাস এ বা মাইনাস মাইনাস এ, তাহলে কি হতো? তো খেয়াল করো যেহেতু আমরা এখানে এ প্লাস প্লাস এর পরে লিখেছি, তাহলে এটাকে বলতে পারি আমরা পোস্ট ফিক্স। একইভাবে এ মাইনাস মাইনাস এটাকেও বলতে পারি আমরা পোস্ট ফিক্স। কিন্তু কোনো কারণে যদি এই প্লাস প্লাসকে আমরা অপারেন্ডের পূর্বে দিতাম তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম প্রিফিক্স। একইভাবে এই মাইনাস মাইনাসকেও যদি আমরা অপারেন্ডের পূর্বে দিতাম তাহলে সেটাকেও বলতাম আমরা প্রিফিক্স, কারণ প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে। তাহলে আমরা বুঝতেছি যে এই ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটর এই উভয় অপারেটরকে আমরা আবারও 2 ভাগে ভাগ করতে পারি।
তো খেয়াল করো এই ইনক্রিমেন্ট অপারেটর যে দুই প্রকার সেটি হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং অপরটি হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। কারণ প্রিফিক্স হচ্ছে পূর্বে বসবে আর পোস্টফিক্স হচ্ছে পরে বসবে। যেমন যদি ইনক্রিমেন্ট অপারেটর বা এ প্লাস প্লাসটা অপারেন্ডের পূর্বে বসে তবে তাকে বলবো প্রিফিক্স ইনক্রিমেন্ট, যেমন প্লাস প্লাস এ। তো এটি যদি পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু অলরেডি পোস্টফিক্স ইনক্রিমেন্ট কি সেটিও তোমরা পারো। কেননা দেখো যদি এই ইনক্রিমেন্ট অপারেটর বা প্লাস প্লাসটি অপারেন্ডের পরে বসে তাহলে তাকে বলবো আমরা পোস্টফিক্স ইনক্রিমেন্ট, যেমন এ প্লাস প্লাস। তো আশা করি এই প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তো একইভাবে আমরা ডিক্রিমেন্ট অপারেটরকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। তো দেখো সেম কিন্তু এখানেও প্রিফিক্স ডিক্রিমেন্ট পোস্টফিক্স ডিক্রিমেন্ট। তো উপরে যে দুইটির বর্ণনা আছে সেম বর্ণনাও এখানে, জাস্ট এখানে হবে শুধু মাইনাস মাইনাস। তো দেখো যদি ডিক্রিমেন্ট অপারেটর বা এই মাইনাস মাইনাসটি অপারেন্ডের পূর্বে বসে তাহলে তাকে বলবো আমরা প্রিফিক্স ডিক্রিমেন্ট, যেমন মাইনাস মাইনাস এ। একইভাবে যদি ডিক্রিমেন্ট অপারেটর বা এই মাইনাস মাইনাসটি অপারেন্ডের পরে বসে তাহলে তাকে বলবো আমরা পোস্টফিক্স ডিক্রিমেন্ট, যেমন এ মাইনাস মাইনাস। তো আশা করি এই গাণিতিক অপারেটরের যে খুঁটিনাটি বিভিন্ন তথ্যগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ পোস্টফিক্স ইনক্রিমেন্ট এবং প্রিফিক্স ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য লেখো। অথবা পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে যে এ মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস এর মধ্যে পার্থক্য লেখো। তো এখানে এই এ মাইনাস মাইনাস দ্বারা বোঝাইতেছে পোস্টফিক্স ডিক্রিমেন্ট এবং মাইনাস মাইনাস এ ধারা বোঝাইতেছে প্রিফিক্স ডিক্রিমেন্ট। তো তোমরা যদি একটি পার্থক্য পারো বা এই ইনক্রিমেন্টের পার্থক্যটা পারো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ডিক্রিমেন্টের পার্থক্যটা পারবা, কারণ একটি হচ্ছে অপরটির বিপরীত। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই এ প্লাস প্লাস বা প্লাস প্লাস এর সংজ্ঞাটা পড়ে আসছি। তাহলে আমরা অবশ্যই এখানে একটা সংজ্ঞা দিব, এখানে একটা সংজ্ঞা দিব। তো সংজ্ঞা দেওয়ার পরে আমরা 2 নম্বর পার্থক্যটা বলতে পারি যে পোস্টফিক্সের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে এ এর পুরাতন মানকে গ্রহণ করবে। যেমন আমরা কিন্তু লিখি যে এ প্লাস প্লাস, তাহলে এখানে কিন্তু এই এ এর অবশ্যই পূর্বের কোনো একটি মান আছে, তাহলে সেই ক্ষেত্রে সে এই পূর্বের মানটাকে গ্রহণ করবে। গ্রহণ করার পর পরবর্তীতে এই এর মানটা এক এক করে বৃদ্ধি করবে বা যোগ করবে। যেমন পূর্বের যদি কোনো মান থাকে 10, তাহলে 10-এর পরে হবে 11, 11-এর পর হবে 12। তো এই সেম কাজটাই কিন্তু এই প্লাস প্লাস এর ক্ষেত্রেও করবে, বাট এখানে মেইন কাজ হচ্ছে সে আগে বৃদ্ধি করবে পরে এর মানটাকে গ্রহণ করবে। তো দেখো এই প্রিফিক্সের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে এর শুরুর মানের সাথেই এক যোগ করে ফেলবে, অর্থাৎ সে শুরুতেই এক যোগ করবে, পরে সে এই এর মানটাকে গ্রহণ করবে। তো এই দুইটি পার্থক্য দিলেই হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। তো খেয়াল করো এখান থেকে কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে যে গাণিতিক অপারেটর কাকে বলে, অথবা গাণিতিক অপারেটর সংক্ষেপে বর্ণনা করো। তো 2 নম্বর কোশ্চেনটি খেয়াল করো, গাণিতিক অপারেটরগুলার প্রতীক সহ নাম লেখো। তো দেখো এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যার কারণে আমি ডান পাশে 3 স্টার দিয়ে রেখেছি। তো আসলে এই প্রশ্নের অ্যান্সারটি হবে ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম প্লাস মাইনাস গুণ ভাগ বা অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, তো সেগুলো লিখলেই হয়ে যাবে। তো 3 নম্বর কোশ্চেনটি খেয়াল করো, ইউনারি অপারেটর সংক্ষেপে বর্ণনা করো। তো যদি এভাবে কোশ্চেন আসে যে ইউনারি অপারেটর সংক্ষেপে বর্ণনা করো, তাহলে সেই ক্ষেত্রে ওই গাণিতিক অপারেটরের মধ্যে যে বাইনারি অপারেটর ছিল সেগুলো দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো 4 নম্বর কোশ্চেনটি খেয়াল করো, এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য লেখো। এটিও অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যার কারণে ডান পাশে 3 স্টার দেওয়া আছে। তো আগামী লেকচারে আমরা এই 4.1-এরই বাকি যে অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।